দর্শক, গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা মানবিক করিডোরের বিষয়ে নীতিগত সম্মতির কথা এরই মধ্যে প্রকাশিত হয়েছে বাংলাদেশ জুড়ে। যদিও পরে সরকারের পক্ষ থেকে করিডোর নয়, মানবিক সহায়তার বিষয়টি সামনে আনা হয়েছে। তারপরও এই করিডোর কি বাংলাদেশের জন্য ঝুঁকি নাকি কোনো ধরনের সম্ভাবনা তৈরি করছে? আবারও অন্যদিকে এই উপমহাদেশেই ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এক ধরনের যুদ্ধ অবস্থা বিরাজমান এই মুহূর্তে। এছাড়াও বাংলাদেশের যুদ্ধ নিয়ে প্রস্তুতি কতটা জরুরি, সরকার প্রধান অর্থাৎ আমি বলছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস এমন একটি পর্যবেক্ষণও দিয়েছেন। এইসব বিষয় নিয়ে আজ দেশ ভাবনায় এই মুহূর্তের বাংলাদেশে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রুবায়েত হাসান। আমরা আজকের বিষয়বস্তু ঠিক করেছি মানবিক করিডোর, পৃথিবীর যুদ্ধ এবং যুদ্ধের প্রস্তুতি। দুজন অতিথি আমার সঙ্গে আজ দেশ ভাবনায় যুক্ত হয়েছেন স্টুডিওতে। আপনাকে স্বাগত জানাচ্ছি আলতাফ পারভেজ, যিনি দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ক গবেষক, স্বাগত আপনাকে। একই সঙ্গে রয়েছেন আমার সঙ্গে আনিস আলমগীর, সাংবাদিক, কলামিস্ট, আমি যাকে চিনি যুদ্ধ সংবাদদাতা হিসেবে বেশি পরিচিত। দুজনের কাছে আসতে চাই, শুরুতে একটু আলতাফ পারভেজ আপনার কাছে আসতে চাই। আসলে সীমান্তে বাংলাদেশের ঝুঁকি এই বিষয়ে আমি যদি ফোকাস করি, মানবিক করিডোর এই প্রসঙ্গটি যখন উঠেছে সরকারের পক্ষ থেকে, এবং দু ধরনের বক্তব্য আমরা আলোচনায় যেতে যেতে সহজভাবে সেগুলো বুঝবো। মানবিক করিডোর করা হলে সেটি ঝুঁকি নাকি কৌশল, এটি বাংলাদেশের জন্য স্পর্শকাতরও বটে। আপনার মন্তব্য দিয়ে আসলে শুরু করতে চাই, আসলে সরকার কি বার্তা দিতে চাইছে? সরকারের দুজন ঊর্ধ্বতন ব্যক্তি প্রথমে দুটো মতামত দিয়েছেন। একজন বলেছেন আমরা নীতিগতভাবে মানবিক করিডোর করতে রাজি হয়েছি কিছু শর্ত সাপেক্ষে। আরেকজন বলেছেন মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি, শর্তগুলো অবশ্য পররাষ্ট্র উপদেষ্টা জানাননি। ফলে দুটো ব্যাপার, প্রথমত দুটো বক্তব্য একটু বিপরীতমুখী, আবার শর্তগুলো জানা যাচ্ছে না এবং জাতিসংঘের পক্ষ থেকেও শর্তগুলো সম্পর্কে কিছু বলা হয়নি। ফলে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, শঙ্কা, কৌতূহল রয়েছে এই বিষয়ে। প্রথম কথা হলো যে আরাকানে একটা যুদ্ধ চলছে, সেখানে কিছু নানা ধরনের পণ্যের সংকট আছে, যুদ্ধ বিধ্বস্ত জনপদ, তাদের কিছু সহায়তা দরকার। কিন্তু যেটা আমরা জানি আরাকান তো একটা সমুদ্র উপকূলের এলাকা, জাতিসংঘ যদি সেখানে ত্রাণ পাঠাতে চায় জাহাজে করে সহজেই পাঠাতে পারে যদি আরাকান আর্মি এবং বার্মিজ সরকার রাজি হয়। তার মানে এখানে বাংলাদেশকে ব্যবহার করার কারণ হলো, বা এখান দিয়ে একটা করিডোর চাওয়ার মানে হলো এটা বিশেষ কিছু চাওয়া হচ্ছে। এবং আমরা জানি যে কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকায় যুদ্ধ ক্ষেত্রে মানবিক যে কোনো করিডোরেরই একটা সামরিক প্রেক্ষিত থাকেই, একটা নিরাপত্তার বিষয় আসে। সেক্ষেত্রে এখানে প্রথম প্রশ্ন আসে যে মানবিক করিডোরের কোনো সেফ জোন হবে কিনা, কারণ মানবিক করিডোর মাত্রই সেফ জোনের প্রসঙ্গ চলে আসে। সেই ক্ষেত্রে আবার আরেকটি প্রসঙ্গ চলে আসে, এটা কি নো ফ্লাই জোন দিয়ে কাভার করা হবে কিনা। তখন আবার তৃতীয় প্রসঙ্গ চলে আসে যে নো ফ্লাই জোন এনশিওর করবে কে, এটা নিশ্চয়তা কে দিবে। নো ফ্লাই জোন কেউ যদি ব্রেক করে তাকে থামাবে কে, তার মানে এর একটা গ্যারান্টর দরকার আছে। এখানে আরও তৃতীয় শক্তিরও প্রয়োজন আছে। এই বিষয়গুলো চলে আসার কারণে মানবিক করিডোর নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা, আলোচনা হচ্ছে। আমার কাছে যেটা মনে হয়, আমি দুটো বিষয়ে উদ্বিগ্ন। একটা হলো এটা কি দ্বিমুখী করিডোর হবে কিনা, অর্থাৎ বাংলাদেশের ভিতর দিয়ে আরাকানে পণ্য বা কিছু যাবে, আরাকান থেকেও আসতে পারবে কিনা। সেক্ষেত্রে আপনি জানেন গত কয়েক মাসেও এই নতুন সরকার ক্ষমতায় আসার পরেও রোহিঙ্গা কিন্তু অনেক এসেছে, অন্তত 1 লাখ আমার হিসাবে। আচ্ছা, তো এখন যদি আবার একটা মানবিক সেফ জোন পায়, সেফ করিডোর পায়, তাহলে বাকি রোহিঙ্গারাও চলে আসতে পারে। এটার কারণ হলো আরাকানে কিন্তু রোহিঙ্গারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আরাকান আর্মি যত তার দখল এলাকা বাড়াচ্ছে ততই রোহিঙ্গারা আমরা দেখছি যে এখানে চলে আসছে। এবং রোহিঙ্গারা যারাই আসছে তারা কিন্তু ক্ষুধার কারণে আসছে না, এটা আমাদের জানা দরকার, তারা নিরাপত্তাহীনতার কারণে আসছে। ফলে এখন আমরা যে মানবিক করিডোর দিচ্ছি এর ব্যবস্থাপনা কার হাতে থাকবে, এইটার যে পণ্যগুলো যাবে সেটার বিলিবন্টনে রোহিঙ্গাদের যুক্ত করা হবে কি না, এবং তার বিনিময়ে বাংলাদেশ আসলে কি পাচ্ছে, অর্থাৎ এখানে বাংলাদেশের স্বার্থটা কি। দেখুন, আমরা যখন রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলাম 2017 সালে, সেখানেও কিন্তু কূটনীতিকভাবে বাংলাদেশ লাভবান হয়েছে কিছু মানুষ বা তখনকার পলিসি মেকাররা, কিন্তু বাংলাদেশ তো একটা বোঝা এখন
একদম মহাসংকটের মধ্যেই। এখনো আমরা যে মানবিক করিডোর দিচ্ছি এটা বিশ্বে প্রশংসিত হবে, কোনো সন্দেহ নেই। অর্থাৎ কূটনীতিকভাবে বাংলাদেশের নীতি নির্ধারকরা এগিয়ে থাকবেন, কিন্তু প্রশ্ন হলো এইটা বাড়তি জটিলতা তৈরি করবে কিনা। কারণ গ্লোবালি যেখানেই মানবিক করিডোর দেওয়া হয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা সংক্রান্ত জটিলতা কিন্তু বেড়েছে বা যুক্ত হয়েছে। আমি আরেকটা প্রসঙ্গ বলতে চাই যে আরাকানে কিন্তু ভারত এবং চীনের প্রচুর বিনিয়োগ আছে। ফলে এই মানবিক করিডোর দিতে হলে জাতিসংঘ চাইলেই কিন্তু বাংলাদেশ যে দিতে পারবে বা বাংলাদেশের শর্ত জাতিসংঘ মেনে নিলেই যে দিতে পারবে এটা সহজ নয়। কারণ এতে ভারত এবং চীনের সম্মতির ব্যাপার আছে এবং তারা এত বিপরীতমুখী স্বার্থের শক্তি যে তারা একটা বিষয়ে সম্মত হবে, এটাও একটা জটিল ব্যাপার। নিশ্চয়ই এই বিষয়ে আরও গভীরভাবে জানতে চাই। আপনাকে একটু থামিয়ে দিয়ে আমি একটু আনিস আলমগীর আপনার কাছে আসতে চাই। সরকারের পক্ষ থেকে দুটি বক্তব্য আমরা পেয়েছি, যেমনটা স্যার বলছিলেন। আমি বলতে চাই যে তাহলে তো বোঝা যাচ্ছে যে সীমান্তে বাংলাদেশের একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা আস্তে আস্তে যাচ্ছি। আবার সরকার তার স্টেক হোল্ডারদের সঙ্গে, আমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বা দেশের মানুষের সঙ্গে আলোচনার বিষয়টিকে আপনার সামনে আনতে চাই, সেটি দেখছেন কিনা এত বড় সিদ্ধান্ত নেবার আগে, আর আমরা কতটা মানবিক হতেও পারি বা হতে নাও পারি কিনা, বা মানবিক হওয়া উচিত কিনা। আমার কাছে তথ্য আরাকানের 80 থেকে 90% এলাকা আরাকান আপনি মিয়ানমারে দখল করে নিয়েছে। ওইখানে অবশ্যই একটা মানবিক বিপর্যয় তো নেমে এসেছে। আবার স্যার বলছিলেন যে যত আরাকানের শক্তি বাড়ছে, রোহিঙ্গারা আগমন বাংলাদেশে ততটাই বাড়ছে। আপনার শেষ দিক কথা নিয়ে আমি শুরু করি যে রাখাইনে যে আরাকান আর্মি একটা আমরা যেগুলো বলি নন স্টেট অ্যাক্টর, তাদের যদি 90% জায়গা যদি দখলই থাকে তাহলে আসলে আপনার এখানে আপনি শান্তি স্থাপন করার যে যুক্তি নিয়ে যাচ্ছেন বা আপনার কাদের সাথে আলোচনা করবেন এবং সেই বিষয়টা তো সবার সামনে চলে আসে। এখানে যদি আমরা এখন ত্রাণ পাঠাতে যাই বা যে কোনো ধরনের সহযোগিতা করতে যাই, সেটা বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একটা বিতর্কিত হওয়ার সম্ভাবনা দাঁড়িয়ে যায়। এই বিতর্ক আপনি যেটা আলতাফ ভাই বললেন যে চায়না আছে, এখানে রাশিয়া আছে, এখানে ভারতের স্বার্থ আছে, এখানে আমেরিকান স্বার্থ তো সবার আগে দেখা হচ্ছে এখন, যারা আরাকান আর্মির সঙ্গে বড় ধরনের যোগাযোগ রেখে তারা চলছে। এবং বাংলাদেশের মানুষ একটা বড় ধরনের অন্ধকারে আছে। এই অন্ধকার আমি মনে করি যে বাংলাদেশ গভর্নমেন্ট নিজেই সৃষ্টি করেছে। যেমন প্রথমে আপনার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি বললেন, আপনি জানেন যে আমরা নীতিগতভাবে সম্মতি জানিয়েছি এখানে, কিন্তু আমাদের কিছু সত্য আছে, সত্যগুলো উনি বলছেন নাও বলতে পারেন, কিন্তু সেই সত্যগুলো আসলে তো নীতিগতভাবে আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, জনগণের জানার অধিকার আছে। এখন এই কথাগুলোকে নিয়ে আমাদের যে আপনি যেটা বললেন স্টেক হোল্ডার যারা আছে, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল, আওয়ামী লীগকে তো আপনি পাত্তাই দিচ্ছেন না। দেশের জনগণও বড় স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার তারা তো রাজনৈতিক দলগুলো তো তাদের প্রতিনিধিত্ব করে সেই ক্ষেত্রে। তো আপনি তাদের জনগণের সাথে তো আপনি জনজনের কথা বলতে পারবেন না। জনগণের যেটা কথা হচ্ছে, এখন আপনি রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলাপ করলেন না, আপনার যারা এটা এক্সিকিউট করবে তাদের সাথে কোনো আলাপ কি করেছেন আপনি জানেন, আপনি জনগণকেও জানাচ্ছেন না। এবং সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা হচ্ছে, ডক্টর ইউনূস গত 9 মাস চললো ওনার ক্ষমতায় আসার, উনি একবারও সাংবাদিকদের মুখোমুখি হন না। এইটা আসলে করিডোরটা কেমন হবে, কী জিনিস যাবে, কোনখান থেকে কোনখানে যাবে, সেই সব কিছু একটা ধূম্রজালের মধ্যে আছে। আপনি এখানে যদি করিডোর করতে হয়, যদি আপনি কিছু সহযোগিতাও করতে হয়, এখানে মায়ানমার অবশ্যই ইনভলভ হবে। মায়ানমার আপনাকে কয়েকদিন আগে চিঠি দিয়ে জানিয়েছে যে তোমরা যে আরাকান আর্মির সাথে যোগাযোগ করছো সেটা আমরা বিরোধিতা করছি, সেটা আমরা আপত্তি জানিয়ে রাখছি। মায়ানমারের আপত্তি বাংলাদেশ কতটুকু নিবে না নিবে আমি জানি না, বাট এখনও তো মায়ানমারের সঙ্গে রিলেশন কূটনৈতিক তাহলে সেই জায়গায় বাংলাদেশের ভূমিকা কী? অন্যদিকে এখানে বড়োভাবে ইনভলভ চায়না, যার কথা আগে বলছি, বড়োভাবে ইনভলভ ইন্ডিয়া, কারণ এই দুই দেশেরই বিনিয়োগ সেখানে যথেষ্ট পরিমাণ বিনিয়োগ রয়েছে। তো জাতিসংঘ যদি আমরা এদেরকে ইনভলভ করতে হবে, এবং মায়ানমার সরকার প্লাস আরাকান আর্মি, এই 4টা পার্টি 5টা পার্টি তো আপনার এক হতে হবে। এক না হয়ে আপনি সেখানে কিভাবে ত্রাণ সাহায্য বলেন অন্য কোনো ধরনের সহযোগিতা বলেন সেখানে দেবেন। সবচেয়ে যেই বড় বিষয় বাংলাদেশের জন্য উদ্বেগের, বাংলাদেশ উৎকণ্ঠা নিয়ে যেটা আছে 12-13 হাজার রোহিঙ্গা নিয়ে, রোহিঙ্গাদের ভবিষ্যৎ কি হবে? এই যে আরাকান আর্মিকে আমি যদি কোনো সহযোগিতা করছি,
সেই সহযোগিতার মূল্য কী, সেই সহযোগিতার বিনিময় কী? আপনি যদি খেয়াল করে দেখেন 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক গোলযোগ হচ্ছে, সেই সময় এই তুমুল পরিস্থিতিতে আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর ড্রোন হামলা করেছে, 101 স্পটে মারা গেছে, অন্য অন্য জায়গায় মরেছে, তারা বাংলাদেশে এসেছে ওই লোকগুলো। আবার বার্মিজ সরকারের কতগুলো অসহায় অবস্থায় পড়েছিল এবং বাংলাদেশে প্রবেশ করেছে, সেগুলো কূটনৈতিকভাবে সেগুলোকে আবার আমরা পাঠিয়েছি। আপনার নিশ্চয় খেয়াল আছে এই জিনিসটা, মনে আছে আপনার? অবশ্যই। বাংলাদেশ তাদেরকে আবার তাদের দেশে ফেরত পাঠিয়েছে। সো কয়েক ধাপে, 2 ধাপে অন্তত। হ্যাঁ, এরকম পরিস্থিতি যখন বিরাজ করে, আপনি যখন তাদের সাথে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, আপনার রোহিঙ্গার স্বার্থ কতটুকু ওইখানে থাকবে, আপনি তাদের সাথে ইনভলভমেন্ট আপনার কোন পর্যায়ে যাবে, এগুলোর কোনো সমাধান নাই। এর মধ্যে আবার জাতিসংঘ বলছে যে আপনি যদি মানবিক করিডোর বা মানবিক সাহায্য যেটাই দিতে চান, যেই রাষ্ট্রে দিচ্ছেন, দুই পক্ষ এক হতে হবে। তার মানে বাংলাদেশ আর মায়ানমার প্রথমে এক হতে হবে। এটা ছাড়া তার কনভেনশনই নাই যে সে এখানে কিছু করবে। তো তাহলে এখানে মায়ানমার কোথায়? মায়ানমার কি এটাতে রাজি হয়েছে? আমরা পৃথিবীর নানা দেশে দেখেছি এই ধরনের যুদ্ধ পরিস্থিতিতে মানবিক করিডোরের নামে অনেক কিছু দিতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কখনো কোথাও খুব যে বড় ধরনের সাফল্য এসেছে তা না। কারণ এই সাফল্য এই যে কয়েকদিন আগে তো আমরা দেখলাম যে গাজাতে মানবিক সাহায্যে যে বিষয়টা ছিল, করিডোরে দেওয়ার বিষয় ছিল, সেই করিডোরে তো হাওয়া হয়ে গেল, কিছুই হয়নি। তাহলে আমাদের এখন যেটা আমাদের মতো রাষ্ট্রের পক্ষে কোনো ধরনের বড় সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই স্টেক হোল্ডারদেরকে জানাতে হবে, অবশ্যই বিশ্ব মোড়ল যারা আমাদের সঙ্গে আছে তাদের মতামত কি সেটা আমাদেরকে দেখতে হবে। সবচেয়ে বড় করে দেখতে হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের, এই দুইটা দেশ, আমাদের দুইটা প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী সরকারগুলোর কি মত আছে সেটা দেখতে হবে। কিন্তু অবশ্যই মায়ানমারে যেটা হচ্ছে সেটা দীর্ঘস্থায়ী যদি হয়ে থাকে আমরা আরও ক্ষতিগ্রস্ত হব, এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে ওইখানে বাকি যে রোহিঙ্গাগুলো আছে সেগুলো অনায়াসে চলে আসবে। এবং এই মানবিক পরিস্থিতির নামে যদি কোনো যুদ্ধ বাঁধিয়ে দিই এখানে, তাহলে তার বলার অপেক্ষা রাখে না, শুধু আসবে না, আমাদের পুরো চিটাগং একটা মানে নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। এবং আমার বাড়ি চিটাগং, আমার আরও উদ্বেগ আরও বেশি এই ব্যাপারে। স্যার, আবারও একটু জানতে চাই যে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়েছে কিনা, যদি আমি এই প্রশ্নটি তুলি। বিভিন্ন দেশের বিশ্বের মানবিক করিডোর বা প্যাসেজের আউটকামগুলো বা ঝুঁকি, যেমনটা বলছিলেন আনিস আলমগীর, সেটিও নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণে আছে, সে বিষয়ে যদি একটু জানাতেন। আসলে করিডোর প্রসঙ্গটা বাংলাদেশে খুব স্পর্শকাতর। দেখুন, আমাদের বিগত সরকার ভারতকে যখন ট্রানজিট দিচ্ছিল, এটা তো আসলে একটা করিডোরের মতো ছিল, এবং বলা হচ্ছিল ট্রানজিটের বিনিময়ে পানি পাওয়া যাবে। ফলে ট্রানজিট কিন্তু আমরা দিয়েছিলাম স্থলে, নৌপথে, বন্দরে, কিন্তু পানি আর আসে নাই। ফলে বাংলাদেশের মানুষের এই যে করিডোর নিয়ে যে একটা ভীতি, শঙ্কা, এটা আমি বলবো জেনুইন। এবং সেইটাই আমাদের বিরোধী দলগুলো, রাজনৈতিক দলগুলো বলছে এই করিডোরের আগে যে তাদের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল। আসলে যদি আমাদের এখানে পার্লামেন্ট থাকতো তাহলে এটা পার্লামেন্টে আলোচনা হওয়ার মতোই একটা বিষয়। পার্লামেন্টে আলোচনা করেই সরকার এই বিষয়ে কথা বলতো বা জাতিসংঘকে অনুমতি দিতেন। কিন্তু এখন যেহেতু পার্লামেন্ট নেই, ফলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার একটা প্রয়োজনীয়তা আছে। কারণ যেহেতু আগে আমি বলেছি যে মানবিক করিডোর মাত্রই একটা জটিল প্রসঙ্গ, জটিলতা এখানে একটু একটু করে বাড়ে। প্রথমে এটা মানবিকই থাকে, পরে এতে মানে আরও নিরাপত্তা ইস্যুটা যুক্ত হয়। দেখেন, এইখানে যে প্রসঙ্গটা আমি একটু বলতে চাই, বর্মায় কিন্তু কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পের পর, যদিও ভূমিকম্পটার কেন্দ্রবিন্দু ছিল মান্দালে বা সেন্ট্রাল বার্মা, কিন্তু সারা দেশই তো কিছুটা এফেক্টেড হয়েছে। বর্মার সরকার 20 দিনের একটা ট্রুসি অর্থাৎ যুদ্ধবিরতি ঘোষণা করেছিল পুরো বার্মায়। কিন্তু আমি 25 তারিখের ডেটা বলছি আপনাকে, এই যুদ্ধবিরতির মাঝে প্রথম 20 দিনে আরাকানে 409 দফা বোম্বিং হয়েছে। এটা বার্মিজ আর্মি করেছে। ফলে আরাকান আর্মিও নিশ্চয়ই প্রতি উত্তর দিয়েছে। অর্থাৎ আরাকান একটা পুরোদস্তুর যুদ্ধক্ষেত্র, সেটাই আমি বলতে চাচ্ছি। এবং যুদ্ধক্ষেত্র বললেই এখান গত মাসগুলোতে, গত সপ্তাহগুলোতে এখান রোহিঙ্গারা কিন্তু আসছে। তো এরকম একটা যুদ্ধক্ষেত্রে আমরা করিডোর দিতে চাচ্ছি, যদিও এটা স্পষ্ট না কোন অঞ্চল দিয়ে কতটুকু জায়গা জুড়ে আমরা করিডোর দেব।
কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসে, এটা কি এয়ার করিডোরও হবে কিনা, ফলে এয়ার ড্রপিংও হবে কিনা, এই প্রসঙ্গগুলো চলে আসে। ফলে এর সাথে নিরাপত্তা বিষয় যুক্ত হয়ে পড়ে। এখন এখানে একটা বিষয় হলো, আরাকান আর্মি কি খুব সজোর ওই করিডোর চাচ্ছে কিনা, না জাতিসংঘই বেশি চাচ্ছে। আমি এই বিষয়ে যতদূর একটু খোঁজ খবর রাখি, আরাকান আর্মি কিছু পণ্য সহায়তা চাচ্ছে, এবং বাংলাদেশ থেকে কিন্তু কয়েকটা করিডোর আছে এখান দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে এবং অপ্রাতিষ্ঠানিকভাবে, অনানুষ্ঠানিকভাবে পণ্য চলাচল আছে। এবং বাংলাদেশ যে কিছু মানবিক সহায়তা আরাকান আর্মিকে দিয়েছে, ঔষধ ইত্যাদি, সেটা বিশ্বের বিভিন্ন কাগজেও প্রকাশিত হয়েছে এবং এগুলো সম্ভবত সত্য। ফলে মানবিক সহায়তা কিছু যাচ্ছে সেখানে, কিন্তু জাতিসংঘ যেটা চাচ্ছে, যেহেতু এটা স্পেশাল, সেই কারণে এইখানে বাংলাদেশের সরকারকেও স্পেশালি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার আবশ্যকতা রয়েছে। জাতিসংঘ দেখুন, জাতিসংঘ তো পৃথিবীর বিগত সময়ে যুদ্ধবিধ্বস্ত কোনো জায়গায় খুব বেশি সফল হয়নি। সে গাজায় 2 মাস শিশুরা খাবার পাচ্ছে না, সেখানে কিন্তু সে সফল নয়। এখানে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে গত 2017 থেকে এখন পর্যন্ত সে সফল নয়। কিন্তু এখন তারা আরাকানে কিছু সাহায্য পাঠাতে চাচ্ছে, এইটা তাদের জাতিসংঘের জায়গা থেকে ঠিক আছে। বাংলাদেশ যে নীতিগত সম্মতি দিয়েছে কিন্তু কিছু শর্ত সহ, এইটাও এই মুহূর্তে আমার ধারণা কূটনীতিক বিবেচনায় বাংলাদেশ এগিয়ে থাকতে চেয়েছে। কীরকম, এই বছর রোহিঙ্গা বিষয়ে একটা বড় সম্মেলন হবে, আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশ সরকার নিশ্চিতভাবে সেখানে বলতে চায় যে জাতিসংঘের যে কোনো অফার আমরা তো ইতিবাচকভাবে দেখছি, এখানে মানবিক সহায়তার বিষয়টাও আমরা তো রাজি ছিলাম। এই বাংলাদেশের দিক থেকে, বাংলাদেশ সরকারের দিক থেকে সম্ভবত অবস্থানটা এই। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা উদ্বেগের ব্যাপার, সেটা হলো সরকারের ভিতর মনে হয় না এই বিষয়ে সমন্বয় আছে যথেষ্ট। না, একই সঙ্গে তো আমরা দেখছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যত সফরই করেছেন, ভাই বলছিলেন চীনে গেলেন, কাতারে গেছেন, সবখানেই তো আমরা রোহিঙ্গা সংকটটাকে সামনেও নিয়ে এসেছি। এবং আমরা কি আন্তরিকভাবেই তো বলছি যে এই সংকটে আমরা গুরুতরভাবেই পড়েছি, যাতে করে বিশ্বমোড়ল যারা, তারা যেন একটু আমাদের পাশে আসে, এই সংকট থেকে আমাদের উত্তরণ ঘটায়। সেই সংকট উত্তরণ ঘটাতে ঘটাতে যদি এমন একটা পরিস্থিতির মধ্যেই পড়ি, স্পর্শকাতর যেহেতু বলছিলেন, সেটিও তো উদ্বেগের। হ্যাঁ, কিন্তু আসলে এই যে সংকট, এটা গত সরকারও আমাদের যেই সংকটটা সামাল দিতে যেয়ে, মোকাবিলা করতে যেয়ে যেই দুর্বলতাটা আমাদের ছিলই, এখনও সেটা আছে, যে এই সংকটটা রোহিঙ্গাদের আমরা ফেরত পাঠাবো কিভাবে, আমাদের জাতীয় ঐক্যমত আছে কিনা কোনো কৌশলের ব্যাপারে, কোনো নীতির ব্যাপারে। এখন 2017 সালের আরাকান আর এখনকার আরাকান সম্পূর্ণ আলাদা। 2017 সালে ওইখানে ছিল বার্মিজ আর্মি, এখন সেখানে আরাকান আর্মি। ফলে এখন রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে বাংলাদেশকে আরাকান আর্মির সাথে নেগোশিয়েট করতে হবে পুরো দস্তুর। কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, আরাকান আর্মি একটা নন স্টেট অ্যাক্টর, কিন্তু নন স্টেট অ্যাক্টর হলে ওর সাথে ওর সম্মতি ছাড়া, ওর সহায়তা ছাড়া এবং রাখাইন জনগণের সহায়তা ছাড়া, আন্তরিক হাত মেলানো ছাড়া আরাকানে আমরা রোহিঙ্গাদের পাঠাতে পারবো না। সেই জায়গাটায় জোর দেওয়া উচিত। ফলে রাখাইনরা যদি মানবিক সহায়তা চায়, আমি বলবো সেইটা বাংলাদেশ দেখতে পারে, কিন্তু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে কনফিডেন্সে নিয়ে তাদের সম্মতিতে একসাথে নিতে হবে। আমি মনে করি না যে এটা বাংলাদেশ সরকার নীতিগতভাবে রাজি হয়ে বড় ধরনের কোনো সমস্যা করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নিতে হবে, এবং পার্লামেন্ট না থাকলে এইটাই হবে বাংলাদেশের জন্য কৌশল। নিশ্চয়ই। আনিস আলমগীর, আপনার কাছে আসতে চাই। এই রাজনৈতিক দলের প্রতিক্রিয়া আপনি জেনেছেন। একটু আগেও বড় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন, একদম তাকে কোট করছি, করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হতে নির্বাচিত সরকার থেকে আসাই উচিত, সংসদ থেকে আসা উচিত। তিনি আজকে মহান মে দিবসের একটি সমাবেশে বক্তব্য দিয়েছেন ভার্চুয়ালি। এর আগে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ কি গাজা হবে কিনা। প্রশ্নটা যৌক্তিক কিনা? একেবারেই যৌক্তিক। সরকার তার স্টেক হোল্ডার যারা আছে, রাজনৈতিক দলগুলো, নানা ইস্যুতে তো উনি, আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোকে ডাকে। এরকম একটা জাতীয় বিষয়ে আলোচনার জন্য তিনি কি কোনো বৈঠক করেছেন? বৈঠক না করে, তাদের সাথে কোনো কথাবার্তা না বলে তিনি কিভাবে বলেন যে আমরা এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, এবং তার প্রেস সচিব বলে যে আবার নিই নাই, মানে এক ধরনের দুর্মজাল এখানে সৃষ্টি করে রেখেছেন। তাহলে এখানে জবাবদিহিতার ব্যাপারটা কোথায়? ডক্টর ইউনূস যদি মনে করেন থাকেন যে তাকে ক্ষমতায় বসিয়েছে বলে তার কোনো জবাবদিহিতা নাই, জবাবদিহিতা শুধুমাত্র ওই সমস্ত রাজনৈতিক দলে যারা নির্বাচনের মাধ্যমে আসেন বা যে কোনো মানে 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 কি বলবো, যে
গ্রহণযোগ্য নির্বাচন না হয়েও যারা আসেন তাদের শুধুই তো জবাবদিহিতা না, জবাবদিহিতা তো উনার লাগবে। তাহলে উনি জবাবদিহিতা কার কাছে করছেন? উনি অন্তত যখন এখন সংসদ নাই, আপনি বলেন যে সংসদ নাই, কার কাছে? তো তাহলে সংসদ নাই, যে সমস্ত রাজনৈতিক দলের সাথে উনি বৈঠক করেছেন এর আগে, ক্ষমতা নেওয়ার পরে, যাদের সাথে এখন কথা বলছেন, তারা কোথায়? তাদের তো মতামত এখানে অবশ্যই লাগবে। এখন পণ্য চলাচল করছে ওই দুই দেশের মধ্যে আগে থেকেই, সে পণ্য চলাচলেও কিন্তু এদেরকে আমরা দিয়ে আসতেছি, ট্যাক্স দিয়ে আসতেছি আগে থেকেই। এবং আরাকান আর্মির সাথে বাংলাদেশের একটা রিলেশন আছে, কম বেশি আছে, এবং থাকা অনুচিত না, যেটা আলতাফ পারভেজ নিজেও বললেন। কেন অনুচিত না? কারণ হচ্ছে যে আমরা যদি আমাদের যে বার্ডেন, যেটা যদি আমাদের মাথার উপর যারা বসে রয়েছে এদেরকে যদি ওইখানে পাঠাতে হয়, তাহলে আরাকান আর্মি প্লাস মানে রাখাইন প্লাস রোহিঙ্গা, এদের সম্পর্ক আগে দেখতে হবে। এখন আমি রাখাইনকে আরেকটা স্টেট বানায় দিচ্ছি বিদেশি সহায়তায় বা সহায়তা করার জন্য আমরা সহযোগিতা করব, কিন্তু আমার মাথার উপর, আমার ঘাড়ের উপর যারা বসে রয়েছে তাদেরকে পাঠানোর ব্যাপারে কি কথা হচ্ছে? ডক্টর ইউনূস তো এই আপনার জাতিসংঘ মহাসচিব যখন আসলেন, তাদের নিয়ে ওখানে ইফতার করলেন এবং সে ঘোষণা দিলেন যে আগামী ঈদটা তারা যেন না কোরবানি ঈদ করতে পারবে না, পরের ঈদ তারা ওইখানে করবেন। তো পরের ঈদ যে ওইখানে করবেন, কিভাবে করবেন, সেটাও তো জনগণকে উনি জানাচ্ছেন না। আমি আশঙ্কা করছি যে রাজনৈতিক দলগুলো যে শঙ্কা প্রকাশ করছে, দিনের পর দিন বলছে যে আপনি নির্বাচনের একটা রোড ম্যাপ দিচ্ছেন না, আপনাকে রোড ম্যাপ দাবি করা হচ্ছে, আপনি শুধু ছেড়ে দিচ্ছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে করব, স্বল্প প্যাকেজে, বড় প্যাকেজে করব, জুনের মধ্যে, জুনের পরে কোনোভাবেই যাবে না। কিন্তু তাহলে আপনার রোড ম্যাপ দিতে কোনো সমস্যা কিসের? শুরু করেছিলাম যে মানবিক করিডোর, পৃথিবীর যুদ্ধ ও যুদ্ধের প্রস্তুতি। আলতাফ পারভেজ, আনিস আলমগীর, আপনার কাছে আসবো। আমি যুদ্ধ পরিস্থিতিতেও যেতে চাই, উপমহাদেশে একটু টানটান উত্তেজনাও আসছে, কিন্তু এই করিডোরের এই প্রসঙ্গ থেকে সরকারের কি এই মুহূর্তে আর এই স্টেটমেন্টগুলো, 3 ধরনের বক্তব্য আসার পরে এখন মানে আর কোনো কিছু কি করবার আছে, বা এইটি ডেভেলপমেন্ট সম্পর্কে কি একটু না? যেহেতু সরকার জাতিসংঘকে জানিয়েছে যে সে দিতে রাজি এখন, এবং বাংলাদেশে আবার এ নিয়ে কৌতূহল, একটু শঙ্কা, রাজনীতিবিদরা একটু বিরূপ প্রতিক্রিয়া দেখেছেন, সরকার এখন বিস্তারিত বাংলাদেশের মানুষকে বলতে পারে যে আমরা এই কারণে এই দিতে চাচ্ছি। এবং এটা তো সত্য, সরকার কিছু শর্ত দিয়েছে, সরকার 5টা শর্ত দিয়েছে জাতিসংঘকে। সেই 5টা শর্ত সরকার বাংলাদেশের স্বার্থ দেখেই দিয়েছে, নিশ্চিতভাবে বলা যায়। সেগুলো সরকার বাংলাদেশের জনগণকে বলতে পারে এবং সরকারের অবস্থান স্পষ্ট করতে পারে, এবং সেটা জরুরি আমি মনে করি। তবে এখানে আমার দুটো কথা আমি বলতে চাই যে সরকার রোহিঙ্গাদের কেন আসতে দিচ্ছে ক্রমাগত। যেহেতু এখন বর্ডারে বার্মিজ আর্মি নেই, এই পুরো বর্ডারটা আরাকান আর্মি এবং বাংলাদেশের দিকে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীগুলো আছে। বাংলাদেশের তো সীমান্ত নিরাপত্তা এখন নাজুক হওয়ার কথা না বা দুর্বল হওয়ার কথা না। তো ফলে এখন রোহিঙ্গা ক্রমাগত আসতে দেওয়াটা, আমি বলবো বাংলাদেশের যে পুরনো বোঝাটা আরও বড় হয়ে যাওয়া, এটা একটা ব্যাপার। আরেকটা হলো এই যে রোহিঙ্গারা আসছে, এর অর্থ হলো, এবং এইটাই বাস্তবতা, আমি নিজেও তো আরাকান আর্মির কমান্ডারকে ইন্টারভিউ করেছি, রোহিঙ্গা প্রশ্নে রাখাইন আর্মিকে বিশ্বাস করা যায় না। কারণ ওইখানে রাখাইন এবং রোহিঙ্গাদের সম্পর্কটাই এমন তিক্ত যে তারা রোহিঙ্গাদের ব্যাপারে কৌশলগতভাবে নানা কথা বলবে, কিন্তু চূড়ান্তভাবে তারা রোহিঙ্গাদের ব্যাপারে খুব বিদ্বেষ পোষণ করে। ফলে বাংলাদেশকে এইটা মাথায় রেখেই আরাকান বিষয়ে নীতি প্রণয়ন করতে হবে, এইটাই আমার। কিন্তু প্রথমত যেটা বললাম যে কি করিডোর হচ্ছে এই বিষয়ে সরকারের একদম বিস্তারিত বলা বা আলোচনা, তাহলে এটা নিয়ে কৌতূহল, জটিলতা বাড়বে। এখানে এই টপিক থেকে অন্য টপিকে যাওয়ার আগে আপনার মন্তব্য দিয়ে একটু শেষ করতে চাই। রাখাইন আর্মিকে বিশ্বাস করা যাচ্ছে না, তাহলে এই সংকট আরো দীর্ঘজীবী হচ্ছে বলেই মনে হচ্ছে। আমরা একজনকেও পাঠাতে পারি, তাই বললাম। আরো লাখের বেশি আমি তাই বললাম, আমি যখন আরাকান আর্মির স্বাধীনতার প্রশ্নে সহায়তা করব, তাদের মানবিক সহায়তার প্রশ্ন করব, কোন কারণে? কারণ আমার বার্ডেন যেটা আছে সেটা তারা কি করবে, সেটা তো তারা ফুলফিল করছে না। তারা তো রোহিঙ্গাদের ফেরত নেবে, এই চুক্তিতে আসতেছে না। তাহলে তারা চুক্তি করুক যে আমরা যদি ক্ষমতায় আসি রোহিঙ্গাদের একটাও বাংলাদেশে রাখবো না, সবগুলো নিয়ে আসবো। সেই চুক্তি করুক, তাহলে আমাদের সহায়তা করতে, আমাদের তখন মানুষই সহায়তা করবে, সরকারের সহায়তা করবে। নিতে এই বক্তব্য বা স্টেটমেন্ট দিতেই তো 7-8 বছর লেগে গেল। না, এখানে একজনও নেয় নাই, স্টেটমেন্টটা দিতেও অন্তত 7 বছর নিয়েছে। এবং ডক্টর ইউনূস বললেন যে আমি পাঠিয়ে দেবো, এরপরে আবার
1,20,000 আসছে। তারপর আলতাফ পারভেজ রাইটলি বলেছেন যে এখন তো আমাদের সীমান্ত ঠিক আছে। আমি মনে করলাম যে 5 তারিখও যেই পরিস্থিতিতে ওরা কতগুলো এসেছিল এবং ওইখানে যেহেতু ড্রোন হামলা হচ্ছিল তারা চলে এসছে, কারণ আমাদের সীমান্ত তখন জর্জরিত ছিল আমাদের রাজনৈতিক আন্দোলনের কারণে। আমাদের এই যে বর্ডার গার্ডও তখন খুবই কাহিল ছিল। এই পরিস্থিতি এসেছে, কিন্তু এখন কি অবস্থা? এখন কেন দেবে না? এখন কেন বলা হচ্ছে যে একজন উপদেষ্টার আমি মন্তব্য দেখেছি সীমান্ত তাদের নিয়ন্ত্রণে নাই, এরকম একটা স্টেটমেন্টও এসেছিল যে এখানে আসলে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে নাই। তার মানে কি? এটা পুরো দেশটা তো একটা অরাজক মানে পরিস্থিতি এমন একটা তৈরি হবে। আমাদের তো মানে উদ্বিগ্ন হইতে হইতে আমরা কোন পর্যায়ে যাবো জানি না। আমি তো মনে হচ্ছে যে 123 ধারা 3 ক যেটা জারি হবে এটা তো এই জন্য বসে আছে মনে হয়। নিশ্চয়ই স্যার, আপনি যদি কিছু যোগ করতে চাইছেন। না, একটা হলো জটিলতা হয়েছে কি, 2 বছর আগে আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে কিছুটা পজিটিভ ছিল। আরাকান আর্মির কমান্ডার সরাসরি আমাকে বলেছে ওরা রোহিঙ্গাদের জাতি হিসাবে স্বীকার না করলেও নাগরিক হিসাবে স্বীকার করে এবং ফেরত নিবে। কিন্তু এখন গত 2 বছরে একটা ঘটনা ঘটেছে, রোহিঙ্গারা আরাকান আর্মির বিরুদ্ধে বার্মিজ আর্মিকে সহায়তা করেছে যুদ্ধে, ফলে আরাকান আর্মির মনোভাবও অনেকটা পাল্টে গেছে। তো আমাদের যে কোনো আরাকান বিষয়ে যে কোনো নীতি সিদ্ধান্তের সময় ওইখানকার গ্রাউন্ড রিয়েলিটিটা বিবেচনায় রাখতে হবে, এবং ওইখানকার গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু যুদ্ধক্ষেত্রে যা হয় প্রতিদিন পাল্টায়। ফলে 2017-তে যেমন ছিল এখন তেমন নেই, আবার 2 বছর আগে যেমন ছিল এখন তেমন নেই। এইটা বিবেচনায় রেখে যেন আমরা আরাকান বিষয়ে নীতি প্রণয়ন করি, আরাকানের ভিতরে কি হচ্ছে সেটা যেন আমরা সবসময় বিবেচনায় রাখি। মানে কোনো তাত্ত্বিক পুরনো অবস্থান থেকে যেন বাংলাদেশ আরাকান বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়। নিশ্চয়ই। এবং একই সঙ্গে আমি শুরুতেই বলছিলাম যে আলতাফ পারভেজ আপনার কাছে আবারও আসতে চাই অন্য একটি বিষয়, উপমহাদেশের একটি বিষয়, হ্যাপেনিং বিষয়, কাশ্মীর ইস্যুতে চরম বৈরুতা এই মুহূর্তে ইন্ডিয়া এবং পাকিস্তানের। এই বিষয়ে একটু ঢুকতে চাই। দ্বিপক্ষীয় যোগাযোগের পথ বলা যায় একেবারে বন্ধ, কূটনৈতিক সম্পর্ক ব্যাপকভাবে দেশ দুটির মধ্যে অবনতি হয়েছে। পারমাণবিক শক্তিধর এই দুই রাষ্ট্র কি যুদ্ধের দ্বার প্রান্তে কিনা? না, যুদ্ধ তো আসলে চলছে একরকম। দেখুন, পেহেলগামে আক্রমণটা হয়েছে 9 দিন হলো। এই 9 দিনে এখনো ভারত এমন কোনো সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারেনি যে এই আক্রমণে পাকিস্তান যুক্ত। কিন্তু ভারত ইতিমধ্যে কয়েকটা ফ্রন্টে যুদ্ধ করে যাচ্ছে। আমি বলবো 4টা ফ্রন্টে ভারত যুদ্ধ শুরু করেছে। এক হলো পাকিস্তানের বিরুদ্ধে, শত্রু রাষ্ট্র হিসেবে পানি বন্ধ করে দিয়েছে। নিজ দেশের মুসলিমদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করে ভারত জুড়ে ধরপাকড় শুরু হয়ে গেছে। সেখানে স্লোগান দেওয়া হচ্ছে যে সকল মুসলমান সন্ত্রাসী নয়, তবে সকল সন্ত্রাসী মুসলমান। এইভাবে নিজ দেশের নাগরিকদের, সংখ্যালঘু নাগরিকদের বিরুদ্ধে এভাবে বলা যায় এবং যুদ্ধ মানে করা যায়, অভিহিত করা যায়, বিদ্বেষ ছড়ানো যায়, এটা অবিশ্বাস্য আকার। সেখানকার বিরোধী দলের বিরুদ্ধেও সরকারপন্থীরা বলছে যে সেকুলারদের ভারতে থাকার কোনো সুযোগ নাই, অর্থাৎ বিরোধী দলকে কোণঠাসা করা হচ্ছে। চতুর্থত, কাশ্মীরিদের বিরুদ্ধেও সন্দেহবশত বহু কাশ্মীরির বাড়িতে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়িতে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে। তার মানে 4 ফ্রন্টে ভারত সরকার ইতিমধ্যে প্রায় যুদ্ধের মতোই অ্যাক্টিভ। অন্যদিকে পাকিস্তানে যেহেতু ভারতের হুমকির মুখে আছে পাকিস্তান, আমি পরে একটা বলতে চাই যে পাকিস্তান সরকারও এই যুদ্ধ উত্তেজনায় লাভবান, কারণ পাকিস্তানের সেনাবাহিনী ইমরান খানের দলকে নির্বাচনে হারানোর ক্ষেত্রে ভূমিকা রাখার কারণে খুবই অজনপ্রিয় অবস্থায় ছিল। জনগণের সাথে সেখানকার সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। ইমরান খানকে কারাগারে বন্দি করে রাখার কারণেও সেনাবাহিনী এবং পাকিস্তান সরকার অজনপ্রিয় হয়ে আছে। বেলুচিস্তানে বেলুচরা আন্দোলন করছে এবং সেই আন্দোলন তীব্রভাবে প্রবলভাবে দমন করার কারণেও সেনাবাহিনী অজনপ্রিয় ছিল। ফলে এই ভারতের দিক থেকে যুদ্ধ উত্তেজনায় তারা খুব ইতিবাচকভাবেই সাড়া দিয়েছে, কারণ এটা পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনীর জন্য একটা মুখ রক্ষার ব্যাপার হয়েছে। কিন্তু পাকিস্তানের শেয়ার বাজার পড়ে যাচ্ছে ক্রমাগত, কারণ তারা মনে করছে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত কোনো না কোনো একটা হামলা করবে। আসলে ভারত সরকার ভারতের জনগণকে এত বেশি যুদ্ধ উন্মাদনায় জাগিয়ে তুলেছে, এটা একটা অদ্ভুত অবস্থা। ভারত সরকার, বিরোধী দল, মিডিয়া এবং বিচার বিভাগও চায় একটা যুদ্ধ লাগুক। আজকে খেয়াল করেছেন হয়তো, ভারতের বিচার বিভাগ
এই পেহেলগামের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিও প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ এটা কোনো তদন্ত হওয়ার প্রয়োজন নাই, যুদ্ধই শুরু হয়ে যাক, এবং যুদ্ধটা হতে হবে পাকিস্তানের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কাশ্মীরিদের বিরুদ্ধে। কিন্তু ইতিমধ্যে 9 দিনে কোনো ধরনের তথ্য প্রমাণ হাজির করা হয়নি। এটা যেটা উদ্বেগের ব্যাপার, যে এই যুদ্ধটা কিন্তু উপমহাদেশ জুড়ে একটা ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যে ব্যাঘাত ঘটছে, এবং ভারতের হাতে 150টা পারমাণবিক বোমা আছে, পাকিস্তানের হাতে 150টা পারমাণবিক বোমা আছে। অর্থাৎ আমরা দক্ষিণ এশিয়ার মানুষ 300 পারমাণবিক বোমার ঝুঁকিতে আছি। ফলে আমরা চাইলেও এই যুদ্ধের বাইরে থাকতে পারছি না। শ্রীলঙ্কার মানুষ, মালদ্বীপের মানুষ থাকতে পারছে না। দেখুন, পেহেলগামের ঘটনায় আজাদ কাশ্মীরের সাধারণ মানুষ তো অপরাধী না, কিন্তু ভারত পানি চুক্তি বাতিল করে ওইখানে পানির সংকট তৈরি করছে, বন্যার অবস্থা তৈরি করেছে। আবার অনেক ভিসা বাতিল করা হয়েছে। যারা মাঝপথে ভারতে ছিল, পাকিস্তানও আবার সিমলা চুক্তি বাতিল করেছে। এগুলার কিন্তু সবগুলাই ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশের আকাশ সীমাতে সাধারণ মানুষ, আর লাভবান হচ্ছে দুদেশের শাসক গোষ্ঠী। ভারতের শাসক গোষ্ঠী চাইছে এই উত্তেজনার ভিতর দিয়ে পুরো হিন্দু ভোটটা যেন এক বাক্সে পড়ে। সামনে বিহারের নির্বাচন, পশ্চিমবঙ্গের নির্বাচন আছে, এবং গত জাতীয় নির্বাচনে বিজেপির যে অভিজ্ঞতা, বিজেপি বলেছিল 400 আসন পাবে, পেয়েছিল মাত্র 240টি, আর 20-30টা আসন কম পেলে বিজেপি কিন্তু ক্ষমতা মানে সরকার গঠন করতে পারত না। ফলে বিজেপি আগামী নির্বাচন নিয়ে শঙ্কিত, এবং অযোধ্যার মন্দিরের ব্যাপারটায় আর কাজ করছে না, কারণ উত্তরপ্রদেশেই গত নির্বাচনে সে খারাপ করেছে। সেই জন্য ভারত নতুনভাবে, ভারত বলতে আমি ভারতের বর্তমান সরকারের কথা বলছি, নতুনভাবে একটা সাম্প্রদায়িক উত্তেজনা, একটা পাকিস্তান বিরোধী উত্তেজনা নিজ দেশে চায়, এবং এই ক্ষেত্রে সে অনেক দিন ধরে যে উত্তেজনা তৈরি করছে, ফলে এইটা এখন মানে টিকিট কেটে সিনেমা দেখার মতো, একটা যুদ্ধ না লাগিয়ে সে পিছু হটতে পারবে না। মানে এটা পাবলিক ডিমান্ড হয়ে পড়েছে ভারতে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, কোনো দেশের মানুষই চায় যে একটা যুদ্ধ লাগুক। পৃথিবী জুড়ে কিন্তু মানুষ চায় না যুদ্ধ, অনেক সময় শাসক শ্রেণী যুদ্ধ লাগিয়ে ফেলে, কিন্তু ভারতে কিন্তু এটা পাবলিক ডিমান্ড। মানে মোদী সরকার যদি এখন যুদ্ধ কোনো না কোনো একটা ছোটখাটো যুদ্ধ না লাগায়, অজনপ্রিয় হয়ে পড়ে। এই তথ্য তো তাহলে খুবই উদ্বেগের আনিস আলমগীর। যদি একটা দেশের সমগ্র মানুষের মনে মস্তিষ্কে যদি এমন, স্যার যেটা বলছিলেন, এমন পরিস্থিতি এই মুহূর্তে থাকে। কিছুক্ষণ আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কথা বলেছেন কয়েক ঘন্টার ব্যবধানে পাকিস্তানের সরকার প্রধানের সঙ্গে, এবং একই সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সম্ভবত সংযত আচরণের কথা বলছেন। আসলে কি ভারত পাকিস্তান সংযত আচরণ করছে, যেটা এই উপমহাদেশের জন্য হুমকি নয়, এরকম আচরণ দেখছেন? না, কোনো সংযত আচরণ করছেন না। উনি যেটা বললেন যে একটা পুরোপুরি, আমার আসলে এখানে যোগ করারই কিছু নাই, যা ঘটছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে একটা গোলযোগ যদি ঘটে, তখন একটা বিপুল পরিমাণ আর্থিক সুবিধাও পায় কিছু লোক, যারা উপর ট্রায়ারে আছে তাদের সুবিধা হয়, যারা এখানে যুদ্ধ নির্মম শিকার তাদের কিছুই হয় না। এবং নিরাপত্তা ইস্যুটা আজকে ভারতের সবচেয়ে বড় কোয়েশ্চেন হিসেবে দেখা দিয়েছে। বলা হচ্ছে চৌকিদার কোথায় ছিল যখন এই ঘটনা ঘটে। আমরা সব কিছু ঘটলে তো তখন চৌকিদারকে প্রথম প্রশ্ন করি। এখন সীমান্ত থেকে এত দূরত্বের একটা শহর, সেখানে পাকিস্তান কিভাবে যায়, কিভাবে, তার কোনো প্রমাণ আজ পর্যন্ত এরা দিতে পারে নাই। পাকিস্তানি ইনভলভমেন্ট কি? বলছে যে 2 জন পাকিস্তানি এখানে অ্যাকশনে ছিল। সেই 2 জন পাকিস্তান কিভাবে এখানে থাকলো? তোমার এখানে 8 লক্ষের মতো সেনাবাহিনীর লোকজন, তোমার লোক এত লোক যদি এক জায়গায় ডেপ্লয়মেন্টে থাকে, সেই জায়গায় এমন একটা ঘটনা ঘটলো, তার 1 ঘন্টা চলে গেল, কোনো লোক নাই। তাহলে এই সবগুলো কোয়েশ্চেন নিয়ে মোদী সরকার এখন ভীষণভাবে জর্জরিত, ভীষণভাবে সে উত্তর খুঁজে পাচ্ছে না। আর এখানে নাটঙ্কি যে ওর মিডিয়া আছে, এগুলারে উস্কাচ্ছে। মিডিয়া প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে। ওই দেশের প্রত্যেকটা মিডিয়া যে ভারতের সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধ লাগিয়ে না দেওয়া পর্যন্ত ওদের শান্তি নাই। মানুষ যে সব খারাপ সেটা বলবেন না। আমি ওনার সাথে একটু হালকা দ্বিমত করি যে অনেক মানুষ আসলে যুদ্ধ চাচ্ছে না, কিন্তু এই মিডিয়া এগুলোকে বেশি প্রজেক্ট করছে। যারা এই কাউ করছে, এদেরকে দেখাচ্ছে, তাদের মানে জেদ দেখাচ্ছে,
পাকিস্তানকে আক্রমণ করা দেখাচ্ছে। পাকিস্তান আমি বলবো যে এই পর্যন্ত যতটুকু নিয়েছে, জাস্ট ভারত যে অ্যাকশন নিয়েছে তার বিপরীতে অ্যাকশন নিয়েছে, তারা আগ বাড়িয়ে কোনোটাই নেই। এখনও পর্যন্ত তাদের কোনো অ্যাক্টিভিটিস এমন হয়নি যে যেটা ভারত আগে নেয় নাই। ভারত সবসময় আগে নিচ্ছে, এরা করছে। এখনও তারা আজকেও স্টেটমেন্ট দিল যে আমরা প্রথমে আক্রমণও করব না যদি আমাদেরকে আক্রমণ না করা, এবং 4টা না 5টা রাফাল বিমান তারা গতিপথ পরিবর্তন করেছে, প্রতিদিন সীমান্তে গোলাগুলি হচ্ছে, সব কিছুই চলতেছে। এখন এই পরিস্থিতিতে পাকিস্তানও পিছু হাঁটার কিছু নাই, তারাও কোন দিকে যাবে? তাদের এমন একটা পরিস্থিতি, তারা তো রিটেলিয়েট করতেই হবে তাদের যদি কোনো উপায় না থাকে। এখন ভারত যেভাবে আগাচ্ছে তাতে মনে হচ্ছে যে ডেডলাইন দিয়েছে 24 ঘন্টা, তারপরে 36 ঘন্টা, এভাবে যখন চলতেছে এই টাইমের মধ্যে যে হয়ে যাবে তা না, বাট একটা কিছু তারা করবে, কারণ ওই ফেস সেভিংয়ের জন্য। এবং তাদের যে সামনে যে ইলেকশনগুলো আছে সেই ইলেকশনগুলোতে তাদের যাতে ভালো করতে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বিহার আরও কয়েকটা স্টেটে তাদের খুব জরুরি দরকার। এখানে মুসলমান বিরোধী হাওয়া তোলা, বাংলাদেশ বিরোধী হাওয়া তোলা। আপনি নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন বাংলাদেশের কি ছিল, কাশ্মীরে কি হয়েছে, সেখানে নাকি বাংলাদেশে হাত ছিল, সেই রকম গল্প গুজব এরা চালিয়েছে। এই চালানোর উদ্দেশ্য হচ্ছে যে এরা মুসলিম নির্যাতন একটু আরও বেশি যাতে করতে পারে। আপনি একটা জিনিস, একটা দেশের মধ্যে জাতীয় একটা সমস্যা হয়েছে, জাতীয় সমস্যা আপনি জাতীয়ভাবে আপনি মোকাবেলা করবেন। মুসলিম লিডারদের আমি দেখলাম যে একটা বড় ইমাম ঘোষণা দিয়েছেন যে যারা এই টেররিস্টদের কোথাও আমরা জানাজা পর্যন্ত পড়াবো না। তারপরও শান্তি নাই, ঘরে ঘরে মুসলমানদেরকে নির্যাতন করা, মুসলমানদের কর্মচ্যুত করা, চাকরিচ্যুত করা, যেখানে যেভাবে পাচ্ছে মুসলমান পরিচয় পেলে তারা নির্যাতন করছে। তো এইটাতে করে তাদের কি হচ্ছে যে এই টেররিস্টগুলো যেটা চায়, টেররিস্টটা কী চায়? দেশের মধ্যে একটা অশান্তি তৈরি করা। এখন আপনি আপনার দেশের লোকদের মুসলমান হিন্দু এই ক্যাটাগরিতে নিয়ে যদি লাগিয়ে দেন, আপনার অর্থনীতি কোথায় যাবে? আপনার জাতীয় ঐক্য কোথায় যাবে? একটা দেশ কোথায় যাবে? সেটা তো তাদের মাথা ব্যথা নেই, তাদের মাথা ব্যথা নেই। তাদের শুধু রাষ্ট্র ক্ষমতা দরকার, রাষ্ট্র ক্ষমতার জন্য তারা এগুলো করছে। সেটাই বোঝা যাচ্ছে। আনিস আলমগীর, আমি একদমই শেষ প্রান্তে রয়েছি। আমি আলতাফ পারভেজ এবং আপনার কাছে একটি ছোট্ট বিষয়ে, যেহেতু যুদ্ধ নিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম, আমি একটু কোট করতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। তিনি বলেছেন, প্রতিনিয়তই যুদ্ধের হুমকির মধ্যে আমাদের ঘিরে থাকতে হচ্ছে, সেখানে প্রস্তুতি না নিয়ে থাকাটা অসম্ভব হয়ে পড়ে। কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। এই মন্তব্যে যদি আপনি কিছু যোগ করেন, আপনার কাছে একটু শুনতে চাই। একটা হলো, আমি তো মনে করি যে এটা হলো ভারত পাকিস্তান যে ফাঁদ পেতেছে দক্ষিণ এশিয়ার জন্য, সেটা হলো সামরিক আয়নের ফাঁদ, সামরিক খাতে ব্যয় বাড়ানোর ফাঁদ। গ্লোবালি কালকে একটা রিপোর্ট বেরিয়েছে, গ্লোবালি 1988 থেকে 2024 পর্যন্ত সামরিক ব্যয় 9.4% বেড়েছে। এবং এই যে সামরিক ব্যয় বিশ্বজুড়ে বাড়ছে, সামরিক খাতে বেশি বিনিয়োগ, বেশি খরচ করা, এতে এগিয়ে আছে ভারত পাকিস্তান বড় আকারে। ভারত পাকিস্তানের এই উত্তেজনার কারণে তাদের নিজ দেশে সামরিক ব্যয় তারা বাড়াচ্ছে। ভারত $8,000 কোটি খরচ করে সামরিক খাতে, পাকিস্তান $1,000 কোটি খরচ করে। এখন এইটার চাপে পড়ে, এই ফাঁদে পা দিয়ে আমরাও যদি আমাদের সামরিক খাতে ব্যয় বাড়াই, এই ব্যয়টা যাবে কি? গরিব মানুষের বরাদ্দের টাকাই তো যাবে, ফলে আমাদের উন্নয়ন খাতে টান পড়বে। আমি বলবো যে বাংলাদেশের এই ফাঁদে পা দেওয়াটা যৌক্তিক হবে না। আমরা তো ভারত পাকিস্তানের হুমকির মুখে নেই, একটা যুদ্ধ উন্মাদনা আছে বটে। বাংলাদেশের উচিত বিশ্ব পরিসরে বলার, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, যে কাশ্মীর সমস্যার সমাধান করে দেওয়া হোক এবং ভারত পাকিস্তানকে যুদ্ধ থেকে থামানো উচিত। ভারত পাকিস্তানের এই সামরিক উত্তেজনার অজুহাতে আমরা আমাদের সামরিক ব্যয় যদি বাড়াই, আমাদের এই অর্থনীতিতে সেই ব্যয়টা কোথা থেকে যাবে? সেই ব্যয়টা উন্নয়নের অন্যান্য খাতের বরাদ্দ থেকে যাবে। আমি বলবো যে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের ব্যাপার হবে, আমাদের জনগণের উন্নয়নের জায়গা থেকে একটা দুর্ভাগ্যের ব্যাপার হবে। নিশ্চয়ই। আনিস আলমগীর, আরাকানকে কেন্দ্র করে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশ যুদ্ধে জড়ানো, যুদ্ধ আহ্বান করা, যুদ্ধের পুরোপুরি ইনভলভ হয়ে যাওয়া, আর যদি উনি পাক ভারতের পরিস্থিতি বলে থাকেন, তাহলে আমি বলবো যে ওনার বরং চুপ থাকা উচিত। উনি যত চুপ থাকবেন এদের ইস্যুতে, তত আমাদের লাভ হবে। কারণ
উনাকে ভারত টার্গেট করেছে, উনার প্রতিটি কথাকে ওরা বিকৃত করছে। এই বিকৃত করার ক্ষেত্রে উনি যখন এখানে করতে যাবেন, কোনো কথা বলতে যাবেন, সেটা পাকিস্তানের পক্ষে যদি এক বিন্দুও যায় তাহলে তারা আমাদেরকে লেভেল দেবে যে বাংলাদেশ পাকিস্তানের পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে লেগেছে, আমাদেরকে অস্থিতিশীল করার জন্য বলেছে। ডক্টর ইউনূস শুরু থেকে এসে 7 সিস্টার নিয়ে কথা বলছে, 7 সিস্টার নিয়ে নানা উস্কানিমূলক তার বক্তব্য আছে, সেই ক্ষেত্রে ওনাকে দোষী করতে পারে। এখন বাংলাদেশের আরেকটা বড় সতর্কতার প্রয়োজন আছে, আমি বারবার বলছি এই কথাটা, ভারতকে এই আশ্বাস তাদেরকে দিতে হবে 7 সিস্টার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। 7 সিস্টার এ কি গোলযোগ হলো, সেই গোলযোগে বাংলাদেশ তার সয়েল ব্যবহার করতে দেবে না। আমাদের সেরকম তো নিয়ত নাই। আমাদের যখন নিয়ত নাই, আমরা যখন প্রতিবেশীর সাথে শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাস করি এবং আমাদের প্রতিবেশীরাও পরস্পর শান্তিপূর্ণ অবস্থানে থাকুক এটা বিশ্বাস করি, তাহলে আমাদের অ্যাক্টিভিটিস সেরকমই হওয়া উচিত। আমরা ভারতকে আশ্বাস দিতে হবে যে আমাদের সয়েল থেকে কোনো কিছু তোমার এখানে হবে না, তেমনি মায়ানমারকেও দিতে হবে। আপনার বাংলাদেশেও এখন রোহিঙ্গা এই অর্গানাইজেশন যেগুলো আছে, যেগুলো আমরা বলছি যে ওদের পক্ষ আরসা এবং আদার্স, এদের নেতারা ধরা পড়ছে, এই বিষয়গুলো আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের সয়েল যাতে কোনো বিদ্রোহী গোষ্ঠী এখানে ব্যবহার করতে না পারে। এখন আরেকটা বড় ধরনের আশঙ্কার কথা তৈরি হয়েছে, স্টারলিংককে আমরা দিয়েছি সেই জায়গায় বাংলাদেশে স্টারলিংক এত প্রয়োজন হয়ে গেল কেন, এবং স্টারলিংক কারা ইউজ করবে? এখন তো কথা হচ্ছে যে ওই যে নন স্টেট অ্যাক্টররা এগুলো ইউজ করবে, কারণ তাদের এটা কাজে আসবে। এটা মায়ানমার আর্মি করতে পারে, এটা মায়ানমারের রোহিঙ্গারা করতে পারে, আমাদের অভ্যন্তরীণ যে বিদ্রোহী গোষ্ঠী আছে এগুলো করতে পারে, ভারতেরগুলো করতে পারে। তাহলে আমাদের এই বিষয়ে আবার নতুন করে মাথা ব্যথা তৈরি হয়ে গেছে এবং সেই বিষয়ে আমাদের খেয়াল রাখা দরকার। নিশ্চয়ই। আনিস আলমকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমার সময় দিয়েছেন। আলতাফ পারভেজ, অসংখ্য ধন্যবাদ আপনার বিশ্লেষণের জন্য। দর্শক, দেশ ভাবনার এই মুহূর্তের বাংলাদেশ থেকে আজ বিদায় নিতে হচ্ছে। আগামী পর্বে নিশ্চয়ই দেখা হবে। যুদ্ধ কখনোই প্রত্যাশিত নয় দর্শক, শান্তি চাই আমরা। এই উপমহাদেশ কেন, পুরো পৃথিবীর শান্তির জন্য আসলে প্রার্থনা থাকছে, শান্তি আসবে এমন প্রত্যাশা তো থাকছে। আজ বিদায়।